আসসালামু আলাইকুম। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ধ্বংস ও প্রতিহিংসা ভুলে জ্ঞানভিত্তিক নতুন বাংলাদেশ করার ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, যার কৃতিত্ব ছাত্র জনতার। বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশাল সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধরে সবাইকে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করার আহ্বান জানান। বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইমরুল হাসানের রিপোর্ট। নয়াপল্টনের চারপাশে মানুষ আর মানুষ। জনস্রোত আসে চতুর্পাশ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সব পথ যেন মিশে গেছে নয়াপল্টনে নয়াবার্তার অভিমুখে। দীর্ঘদিন জুলুম, নির্যাতন আর নিপীড়ন থেকে যেন নতুন এক ঢাকার রাজপথে লাখো মানুষের মিছিল। মিছিলে মিছিলে তখন মুক্তির বার্তা, নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন আপনারা সবাই। সমাবেশের শেষের দিকে দলের প্রধান বেগম খালেদা জিয়া ভিডিও বার্তায় বক্তব্য দিবেন, এমন ঘোষণা আসে মঞ্চ থেকে। মুহূর্তে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে গোটা নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে। মুহুর্মুহু করতালির মধ্যে জনস্রোতে সব চোখ তখন বড় পর্দায়। বক্তব্যের শুরুতে দেশবাসীকে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া বলেন, দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, যার পুরো কৃতিত্ব তিনি দেন আন্দোলনকারীদের। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। লাখো জনতার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোনান নতুন অগ্রগামী বাংলাদেশের শুভবার্তা। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। নয়াপল্টনে উত্তাল জনসমুদ্রে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে পুলিশের মধ্যে নৈরাজ্য তৈরি করার চেষ্টা চলছে। আর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়, আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও। ছাত্র জনতাকে অভিবাদন জানানোর পাশাপাশি সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান তারা। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এই ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতার এবং বিএনপি অঙ্গ সংগঠন, অন্যান্য নেতৃবৃন্দের, অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে, এটা নজিরবিহীন। অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে, আমি এই সমস্ত অনেক কিছু শুনেছি। এগুলো সব প্রতিহত করতে হবে। প্রিয় ভাইরা, এর দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা হতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। পালিয়ে যাওয়া স্বৈরাচার যাতে আর দেশে ফিরতে না পারে সেজন্য ঐক্য করার আহ্বানও জানান বিএনপি নেতারা। বাধাহীন সমাবেশে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস বিএনপির। এই উচ্ছ্বাস আনন্দ স্বৈরাচার পতনের। 18 বছরে গুম, খুন, গ্রেফতার আর মামলায় নির্যাতনের শিকার নেতাকর্মীদের প্রত্যাশা শীঘ্রই জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2018 সালের 4 ফেব্রুয়ারি সবশেষ বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর কণ্ঠ আর শোনেনি বাংলাদেশ। নিঃসঙ্গ, দীর্ঘ জেল জীবন, মামলা আর প্রবীণ বয়সে এসে নানা রোগ নিয়ে মৃত্যুর সাথে লড়ে যাওয়া জাতীয়তাবাদী এই নেত্রী আবারও ভালোবাসার বাণী শোনালেন। দীর্ঘ 6 বছরেরও বেশি সময় পর আবারও তার কণ্ঠস্বর ভেসে এলো এই সংকটময় মুহূর্তে। আবারও মানুষের কাছে তিনি হাজির হলেন শান্তি আর মানবতার বার্তা নিয়ে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। প্রতিনিয়ত জীবনের সাথে মৃত্যুর টানাপোড়েনে থাকা এক দীপ্ত উচ্চকিত কণ্ঠস্বর আবারও আশা জাগানিয়া বাণী নিয়ে ভেসে এলো দীর্ঘদিনের দীর্ঘ বন্ধিত্ব আর নিষ্পেষণের শৃঙ্খল ভেঙে।
নয়াপল্টনে নয়া বার্তার দিগন্ত উন্মোচন করে দেশবাসীর কাছে অনাগত দিনের আলোকিত আর সমতা ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী সেই কণ্ঠস্বর ভেসে এলো। ধ্বংস ও প্রতিহিংসার বিপরীতে ভালোবাসা ও শান্তির সমাজ বিনির্মাণের আহ্বানে উদ্বেলিত হলো কোটি প্রাণ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা আপোষহীন তকমা পাওয়া জাতীয়তাবাদের এই নেত্রীর গেল জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। মামলার পর মামলা আর আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার কঠিন সময়গুলো। তবুও ছিলেন প্রতিবাদ মুখর, গণতন্ত্রকামী। 2007 সালের রাজনীতির এক ভিন্ন প্রেক্ষাপটে সংসদ ভবনের অস্থায়ী কারাগারে বন্দি সময় কাটিয়েছেন তিনি। আদরের 2 সন্তান থেকে হয়ে পড়েছিলেন বিচ্ছিন্ন। 2010 সালের শেষের দিকে ছাড়তে হয়েছিল স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়িও। 2014 সালের নির্বাচন বর্জন করে নিজের গুলশানের বাসভবনে ফিরোজা ও দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 2015 সালের জানুয়ারিতে মালয়েশিয়া থেকে আসে ছোট সন্তান হারানোর দুঃসংবাদ। 2018 সালের 8ই ফেব্রুয়ারি 5 বছরের সাজায় মুক্ত বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবনবন্দী হয়ে পড়েন এক রাজনীতিমুখর নেত্রী। 2018 সালের নির্বাচনেও তিনি ছিলেন কারাগারে রুদ্ধ। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় জেল জীবন শেষ করে করোনা মহামারীর সময় সরকারের এক নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপি প্রধান। ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু আর তারেক রহমানের নির্বাসন পরিবার পরিজনহীন একাকিত্ব এক রাজনীতিমুখর নেত্রীকে করে তোলে একলা জীবনের বাসিন্দা। ধীরে ধীরে বেগম জিয়ার শরীরে বাসা বাঁধতে থাকে একের পর এক জটিল রোগ। আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিসের সাথে যুক্ত হয় লিভার সিরোসিস। হৃৎপিণ্ডে বসাতে হয় কৃত্রিম হৃদযন্ত্র পেসমেকার। বাসা আর হাসপাতালে হয়ে ওঠে খালেদা জিয়ার গন্তব্য। মৃত্যু আর জীবনের সাথে যুদ্ধ করতে করতে কাটে দীর্ঘ সময়। নিতে পারেননি বিদেশে চিকিৎসাও। শর্ত সাপেক্ষে বৃদ্ধি পায় মুক্তির মেয়াদ। সন্তান নাতি নাতনিহীন নিঃসঙ্গ ফিরোজায় রোগের সাথে যুদ্ধ করতে থাকেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য শেষ সময়ে বাসা থেকে তাকে অর্ধশতাধিকবার যেতে হয় হাসপাতালে। হাসপাতাল আর বাসা, বাসা আর হাসপাতাল, এই আসা যাওয়া যেন জীবন আর মৃত্যুর সাথে লড়ে যাওয়া এক নেত্রীর নিয়তি হয়ে ওঠে। তারপরের সময়গুলো হাসপাতালের বিছানায় শুধুই জীবন আর মৃত্যুর এক বেদনাবহ টানাপোড়েন। রাজনীতির ময়দানে গণতন্ত্র আর মানবাধিকার আদায়ের পোস্টার নিয়ে প্রতিবাদের কণ্টকাকীর্ণ পথে এক গৃহবধূর সংগ্রামের গল্পটা শুরু হয়েছিল স্বামী জিয়াউর রহমান বীর উত্তমের মৃত্যুর পর 1984 সালে। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনে সামনের কাতারের থেকে নেতৃত্ব দেয়া গণতন্ত্রকামী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানা থেকে আবারও ফিরলেন প্রিয় দেশবাসীর কাছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল রাত 8টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের আকার হবে 15 সদস্যের, তবে 2-1 জন সদস্য যোগ হতে পারে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা সেনা সদরে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 3-4 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ঢাকা ফিরবেন, আর রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। একটা প্রস্তাব ছিল বিকালে করার,
বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক, এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। বাহিনীতে পুনর্গঠন শেষ হলে পুলিশ শীঘ্রই কাজে ফিরবে বলে জানান সেনাপ্রধান। দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনারও আশ্বাস দেন তিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। সাম্প্রতিক অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সেনাপ্রধান। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাজা বাতিল হয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিল মঞ্জুর করে সাজা বাতিলের এই রায় দেন। এদিকে আগামীকাল দেশে ফিরছেন ডক্টর ইউনুস। ছাত্র জনতার বিজয় যাতে হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলার আপিল শুনানি হয় কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের সাজা বাতিল করে রায় দেন বিচারক। সেই সাথে সবাইকে খালাস দেওয়া হয়। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। এদিকে বৃহস্পতিবার ডক্টর ইউনুস দেশে ফিরছেন বলে জানিয়েছে ইউনুস সেন্টার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে এমিরেটাস ফ্লাইট যোগে বৃহস্পতিবার দুপুরে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ঢাকায় পৌঁছাবেন। এর আগে ইউনুস সেন্টারের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনুস সব ধরনের সহিংসতা ও স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, কোনো ভুলের কারণে যাতে ছাত্র জনতার বিজয় হাতছাড়া না হয়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চেইন অফ কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নবনিযুক্ত আইজিপি ময়নুল ইসলাম দুপুরে রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এমন নির্দেশ দেন। রাষ্ট্রপতি নতুন আইজিপিকে অভিনন্দন জানিয়ে বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে বলেও উল্লেখ করেন। যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। রাষ্ট্রপতি কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সারা দেশের সব পুলিশ সদস্যদের 8 আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ নিজ পুলিশ লাইন্স, দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম। দুপুরে রাজধানীর গুলিস্তান পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আইন লঙ্ঘন করে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানান। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে জানানো হয়। বাহিনীর সংস্কারে কাজ চলছে জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান আইজিপি। অলরেডি শুনেছেন, আমরা বলেছি সকল সদস্যকে
আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধানও পদত্যাগ করেছেন। শিগগিরই গুরুত্বপূর্ণ পদে আরও কিছু রদবদল হবে বলে জানা গেছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ দুপুরে রাষ্ট্রপতি বরাবর এই অব্যাহতিপত্র দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ একদল কর্মকর্তা কর্মচারীর দাবির মুখে 4 ডেপুটি গভর্নররা হলেন কাজী সাইদুর রহমান, নুরুন নাহার, মোহাম্মদ খুরশিদ আলম এবং মোহাম্মদ হাবিবুর রহমান। আর পদত্যাগ করা উপদেষ্টা হলেন মোহাম্মদ ফারা, মোহাম্মদ নাসের এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। তবে এ ঘটনার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারতীয় হাইকমিশন এবং কনসুলেট থেকে জরুরি নয় এমন অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারের সদস্যদের বাণিজ্যিক ফ্লাইটে স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়া হয়। অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন। এছাড়া হাইকমিশনে চালু আছে বলেও জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকায় হাইকমিশনে বর্তমানে প্রায় 20 থেকে 30 জন সিনিয়র স্টাফ রয়েছেন। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনায় ভারতের উপ হাইকমিশন বা কনসুলেট রয়েছে। নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিহত এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাহারা বসিয়েছে যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদল সাবেক 1 নম্বর সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দিনে ও রাতে ঘুরে ঘুরে নিরাপত্তা নিশ্চিত করেন। এ সময় নেতৃবৃন্দ শহরের সাতপাই বড়কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, পুকুরিয়া মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং নেতৃবৃন্দের সাথে কথা বলেন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ছাত্র জনতা গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশের কোনো কোনো স্থানে বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। এসব বিশৃঙ্খলা মোকাবেলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মানিক রায় উপস্থিত ছিলেন। 2 বছর আগে ব্যাপক জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাকসে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। সামনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পাদুজনা পেরুমনার প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। 38 বছর বয়সী নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। মাহিন্দা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য করেছে রাজাপাকসে পরিবার। চলতি শতকের শুরুর দিকে দেশটির তামিল বিদ্রোহীদের দমনে নেতৃত্ব দেওয়ার সুবাদে শ্রীলঙ্কার রাজনীতিতে এই পরিবারের আধিপত্য সৃষ্টি হয়। 2019 সালে নির্বাচনে জয়ের পর দেশটির প্রেসিডেন্ট হন গোতাবায়ে রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী হন তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। তাদের আরও 2 ভাই মন্ত্রিসভায় ছিলেন। পাকিস্তান সফরের আগে সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না বিসিবি। মিরপুরে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলে যাত্রা বিলম্ব হলেও কোনো ম্যাচ পরিত্যক্ত হচ্ছে না। মমিনুর রিপনের রিপোর্ট। অনুশীলনে নামার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ এ দল। পাকিস্তান সফরের জন্য গত 6 আগস্ট ঢাকা ছাড়ার কথা ছিল তাদের, তবে পরিস্থিতির কারণে যাত্রা বিলম্ব হয় মুশফিক মমিনুলদের। নতুন সূচি অনুযায়ী 9 আগস্ট ঢাকা ছাড়বেন তারা, তাই 10 আগস্টের পরিবর্তে 4 দিনের ম্যাচটি শুরু হবে 13 তারিখ।
শুধু তাই নয়, এ দলের দুটি 4 দিনের ম্যাচ ও 3 ওয়ানডের সূচি 3 দিন করে পেছানো হয়েছে। 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। এ দল ছাড়াও পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ জাতীয় দল। 17 আগস্ট ঢাকা ছাড়ার কথা তাদের। তবে কানাডায় টি-20 লিগে খেলা সাকিব আল হাসান দেশে আসবেন নাকি সরাসরি পাকিস্তানে যাবেন তা এখনও নিশ্চিত নয়। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, উনি 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। দেশের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন শাহরিয়ার নাফিস। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।